আসসালামু আলাইকুম। ক্লাসে যারা আছো, ক্লাস দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবে তোমরা, হ্যাঁ, কষ্ট করে। সবকিছু ঠিকঠাক আছে কি? ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবে তোমরা, হ্যাঁ, কষ্ট করে। ক্লাসে যারা শুনতে পাচ্ছ আমাকে একটু জানাও। একটু একটু কমেন্ট করলে ভালো হয়। কথা কি বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে? আমার কথা বুঝতে পারছো কি না একটু জানাও বাবা তোমরা। ময়লা। আমরা মূলত ক্যাডেটের আলোকে আজকে কিছু ক্লাস নেব সূচকের, হ্যাঁ, এবং সেটা 9-10 বই থেকে। তোমাদের ক্যাডেট পরীক্ষায় আসার মতো কিছু অঙ্ক আমরা আলোচনা করব, তবে অবশ্যই সেটা 9-10 বই দেখে আজকে আমরা আলোচনা করব। আমি একটু লাইনটা ক্লিয়ার করে নেই, তোমরা একটু সময় দাও আমাকে, 2 মিনিট, হ্যাঁ। ইয়া আল্লাহ। বোর্ডের অবস্থাই খারাপ। এখানে আমরা ষষ্ঠ শ্রেণীতে 4.2 বলছিলাম সরল করো সূচকের নিয়ম অনুযায়ী। তো সূচকের ক্ষেত্রে আমরা জানি ভিত্তি যদি একই থাকে, সেক্ষেত্রে ভিত্তি একই হলে গুণ আকারে থাকলে ভিত্তি সবগুলোর পরিবর্তে একটা লিখে শুধু পাওয়ার যোগ করতে হয়। একইভাবে আমরা যদি দেখি যে ভিত্তি একই কিন্তু সেটা ভাগ আকারে আছে, তাহলে সেক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ করতে হয় ভিত্তি একটা রেখে। তো সেই অঙ্কগুলো আজকে আমরা 1 থেকে 8 পর্যন্ত সূচকের কিছু অঙ্ক করব। ওয়ালাইকুম আসসালাম।
সূচকে আমরা সূচক, এখানে আমাদের কিছু অঙ্ক ছিল এরকম যে ধরো 1 নম্বর অধ্যায় নাম্বার হচ্ছে এক কথায় বলো সূচক, জারি সাহেব সূচক 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 সূচক, এবং সেটা আলোচনা হবে মূলত আজকে ক্লাস 9-10 এর বই থেকে সূচকের। তোমাদের ক্যারেট বই আইডিয়ালে দেখো যেগুলো দেওয়া আছে বা কোশ্চিন হয় এগুলো। খালি 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 আমরা এটা নিয়ে আলোচনা করব সূচক। দেখো সেক্ষেত্রে আমরা সূচকের অঙ্কগুলো এভাবে করছিলাম যে ভিত্তি যদি একটা যেমন x³ × x⁷ × x⁵ এরকম ছিল। হ্যাঁ, এই অঙ্কগুলো দিয়ে বলছিল সরল করো। আমরা সূচকের ক্ষেত্রে বলছিলাম ভিত্তি যদি একই থাকে সেক্ষেত্রে গুণ আকারে থাকলে সরল করার ক্ষেত্রে সবগুলো ভিত্তির পরিবর্তে আমরা একটা ভিত্তি লিখব এবং পাওয়ারগুলো যোগ করে দেব। সূচক এর ক্ষেত্রে যদি আমরা সরল অঙ্ক থাকে, সরল অঙ্কের ক্ষেত্রে যদি এই মানগুলো গুণ আকারে থাকে এবং ভিত্তিটা যদি একই হয়, ভিত্তি কি, আমি যে বিল্ডিং এ ক্লাস নিচ্ছি এই বিল্ডিংটার ক্ষেত্রে একটা ভিত আছে বা ভিত্তি আছে। ভিত্তি মানে হচ্ছে যেটা নিচে থাকবে এক কথায়, মানে একটি সংখ্যা যতবার গুণ আকারে থাকে ওই সংখ্যাটি হচ্ছে আমরা জানি ভিত্তি। আর এই যে যেটা আছে এটা হলো পাওয়ার, সূচক বা শক্তি বা ঘাত। তাহলে ভিত্তিটা যদি একই হয় সেক্ষেত্রে সরল অঙ্কের ক্ষেত্রে যদি গুণ আকারে থাকে তাহলে সবগুলো ভিত্তির পরিবর্তে আমরা একটা ভিত্তি লিখি এবং এই পাওয়ারগুলো যোগ করে দিই। যেমন 3 + 7 + 5, এখানে এটা লেখা যায় x⁻15 যদি সরল আকারে থাকে বা সরল করতে বলে। একইভাবে ধরো এই অঙ্কটা এইভাবে না দিয়ে বললো x⁷ / x⁻², এটাকে সরল করতে যদি বলে বা সরল করতেই বললো সেক্ষেত্রে আমরা একই নিয়ম অনুযায়ী দেখবো ভিত্তি একই কিনা। সরল করার ক্ষেত্রে যদি ভিত্তি একই হয়, এক্ষেত্রে যদি ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো শুধু বিয়োগ করে দেবো এবং সবগুলো ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লিখবো। তো এই অনুযায়ী এটাকে কিন্তু আমরা লিখি x⁻7 - 2 লিখি। এই যে ভিত্তি দুটো একই, ভিত্তি একই হওয়ার জন্য ভাগ আকারে থাকার জন্য পাওয়ার আমি জাস্ট বিয়োগ করে দেবো বা বিয়োগ করলাম। এইভাবেই এই অঙ্কগুলো করতে হবে। তো আজকে আমরা যেগুলো করব একটু উপর ক্লাসের, তবে সহজ। তোমরা যদি একটু মনোযোগ দাও সহজেই হয়ে যাবে, বা বলবা যে না স্যার পারবো। এটা একটু মিশাইলাম, ডাস্টারের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটাতে মিশাই দিলাম। তাহলে এখানে প্রথমে যে অঙ্কটা দেখতে পাচ্ছি, তোমরা নবম দশম শ্রেণী বই যদি ফলো করো দেখবে 80 পৃষ্ঠায় আছে। 80 পৃষ্ঠা, অনুশীলনী 4.1 4.1 এই বইটা। হ্যাঁ, এবার নতুন বই এটা, দশম শ্রেণীর। পুরাতন বইও আর এটাই একই জিনিস। বলতে সরল করো 1 থেকে 8। তো 1 নম্বর অঙ্কটা যদি আমরা তুলি, এখানে 1 কি আছে 7 3 × 7 - 3 ডিভাইডেড 3 × 3⁻⁻4। দেখো এটাকে বলছে সরল করতে। হ্যাঁ, সরল করতে। সরল আমরা জাস্ট ক্লাস 6 এ যেটা শিখেছি বা যেটা দেওয়া আছে বইয়ে 4.2 বলছে সরল করো, সেক্ষেত্রে ছিল শুধু হয়তো কোনো সংখ্যা দিয়ে একটা উপরে নিচে বা ভাগ আকারে ছিল না, জাস্ট গুণ আকারে ছিল, সেগুলো সরল আমরা করছিলাম। এই সরলটাও কিন্তু করা যাবে। আমরা বলছিলাম সরল অঙ্কের ক্ষেত্রে ভিত্তি যদি একই থাকে, সরল অঙ্কের ক্ষেত্রে ভিত্তি যদি একই থাকে গুণ আকারে থাকলে আমরা সবগুলো ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লিখব, আর সূচক যাই থাকুক না কেন সেটা শুধু গুণ আকারে থাকলে যোগ করে দেব। তাহলে আমাদের এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটাতে লব এবং হর ভাগ আকারে আছে। উপরের লব দুটোর ভিত্তি একই 7, এটাও 7, তাহলে ভিত্তি একই, দুটোর পরিবর্তে একটা লিখবো যেহেতু গুণ আকারে আছে। আর পাওয়ারগুলো জাস্ট গুণ থাকলে আমরা যোগ করে দেব। তাহলে এটা 3, আমাদের তো যোগ করার কথা, এই জন্য যোগ চিহ্ন দিলাম। পরেরটা আছে মাইনাস, আমি এক লাইন বেশি করলাম আর কি, -3। নিচেরটা দেখো হরের ভিত্তিও কিন্তু একই, এটা 3, এটা 3⁻⁻4, তাহলে দুইটা ভিত্তি একই, গুণ আকারে আছে 3 × 3⁻⁻4, 3 × 3⁻⁻4। তাহলে ভিত্তি দুইটার পরিবর্তে একটা লিখবো, গুণ আকারে থাকার জন্য পাওয়ারটা যোগ হবে, তাহলে এর পাওয়ার কোনো কিছু নেই, মানে 1 আছে 1, যেহেতু যোগ হবে তাহলে এইরকম প্লাস দিলাম, তারপরে -4। এটা জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখলাম।
তাহলে এটা যদি আমি লিখি, এটা 7, এই 3টা তো 3 থাকবে, বন্ধনী গুণের কাজ করে, তাহলে মাইনাস আর প্লাস যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসে -3 ডিভাইডেড, এটাও কিন্তু তাই হয় 3 1 প্লাস মাইনাসে -4। দেখো এটা আমরা এখন লিখতে পারি 7 এর পাওয়ার 0 ডিভাইডেড 3 পাওয়ার -3। ঠিক আছে, সূচকের ক্ষেত্রে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, এটা আমরা জানি বা ক্লাসে বলেছিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে যদি লিখি, এই পাশে লিখলাম, নিচে আর লিখলাম না, এটার পাওয়ার হচ্ছে 1। আর কোনো কিছুর পাওয়ার যদি ইনভার্স আকারে থাকে, মানে মাইনাস থাকে, সেটাকে 1 ডিভাইডেড আকারে লিখতে হয়। ধরো 3 ইনভার্স 1, 3 ইনভার্স -2, 3 ইনভার্স -3, সেক্ষেত্রে এগুলোকে 1 ডিভাইডেড 3 আকারে লিখতে হবে। 3 পাওয়ার 3 যদি এটা থাকতো তাহলে 1 ডিভাইডেড 3 পাওয়ার 2, এটা যদি থাকতো তাহলে 1 ডিভাইডেড 3। তার মানে মাইনাস থাকলে 1 ডিভাইডেড আকারে লিখতে হবে, 1 ডিভাইডেড যা আছে সেটা লিখবো। তাহলে এটা মাইনাসের জন্য 1 ডিভাইডেড আসবে এখানে। কেন এটা হয়েছে? কারণ এখানে আমাদের মানটা এরকম ছিল, এটা যেমন এটা 1 কখন হয়েছে, 3 পাওয়ার কি ছিল, 0 ছিল। কোনো কিছুর পাওয়ার 0 মানে সূচকের ক্ষেত্রে তার মানটা 1, এটা 0 ছিল, তার নিচে ধরো এটা ছিল 3 2 ছিল। তাহলে আমরা বলছিলাম ভাগের ক্ষেত্রে ভিত্তি যদি একই হয়, ভাগের ক্ষেত্রে ভিত্তি একই হলে সবার পরিবর্তে ভিত্তি একটা লিখবো। তাহলে এই যে ভিত্তি যদি আমি এটা লিখি, এটা দুইটার ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি উপরটা লিখলাম, পাওয়ারের সঙ্গে বিয়োগ হবে, ভাগ থাকলে 0 বিয়োগ 2, তার মানে 3 পাওয়ার -2। ঠিক আছে, এই কারণে কিন্তু এটা হয়। তাহলে আমাদের এটা যদি হয় সেক্ষেত্রে 1 ডিভাইডেড আকারে লিখতে হয়। তাহলে আমরা এই জন্যই এটা 1 ডিভাইডেড আকারে লিখবো। তাহলে 7 এর পাওয়ার 0 মানে 1, আর 3 ইনভার্স -3 মানে কি, 1 ডিভাইডেড 3 পাওয়ার 3। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি সাজায় লিখি তাহলে 1, এটাকে উল্টায় যদি এরকম লেখা যায় কিন্তু 1 ডিভাইডেড 3 পাওয়ার 3। এত কিছু দরকার নাই, আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধাতে লিখছি। এই যে 1 কে কিন্তু ভাগ করা হয়েছে 1 ডিভাইডেড 3 পাওয়ার 3 দ্বারা। তাহলে আমি যদি ভাগ আকারে লিখি তাহলে এইভাবে লেখা যায় 1 ভাগ 3 পাওয়ার 1 ভাগ 1 ডিভাইডেড 3 পাওয়ার 3। তাহলে এটা কি লেখা যায়, 1 ভাগটাকে উল্টা দিলে গুণ হয়, 3 পাওয়ার 3টা উপরে যায়, এটা ডিভাইডেড 1, 1 দূর কাটা যায় বা 1 দ্বারা ভাগ করলে একই 1। তাহলে এটা 1 ইনটু 3 পাওয়ার 3 মানে 3টা 3 গুণ, 3 গুণন 3 গুণন 3, তাহলে 3 3 কে 9, 3 9 27, তার মানে 27। 27 ডিভাইডেড 1, তার মানে 27 দ্বারা 27 কে 1 দ্বারা ভাগ করে 1ই হয়, আর এটা যদি গুণ করো তাহলে এটা হয় 87 হয়। আমি জানি না এত নিচে দেখা যাচ্ছে কিনা। আমি আবারও বোঝা থেকে তুলে নাও, আমার লেখাটা বেশি নিচে হয়ে গেছে। পিছাইয়ে দেই, দেখা যাচ্ছে না। আচ্ছা আবার বলছি, তুমি আগে এটা দেখে নাও। আমি এটা একটু পাশেই লিখে দিই, হ্যাঁ, অনেক সাইডে চলে গেছে তো পেছনে বোঝা যাচ্ছে না। এখানে লিখলাম, দেখো 1 ডিভাইডেড 1 3 পাওয়ার 3, তার মানে কি 1 কে ভাগ করা হয়েছে, এই জন্য আমি 1টাকে লিখলাম। ভাগ করা হয়েছে কি দ্বারা, 1 ডিভাইডেড 3 পাওয়ার 3 দ্বারা, তাহলে ভাগ 1 ডিভাইডেড 3 পাওয়ার 3। আমরা এটা 1টাকে যদি 1ই রাখি, ভাগটাকে উল্টা দিলে গুণ হয়, এই যে গুণ 3 পাওয়ার 3 মানে কি, একবারে লিখলাম 27 ডিভাইডেড 1। এই 1 আর 27 যদি গুণ করা হয়, বা 1 আর 27 যদি গুণ করা হয় তাহলে 27ই হয়, সেটাকে 1 দ্বারা ভাগ করলেও এই যে 27ই হয়, জাস্ট এটা অ্যান্সার। তুলে নাও, আমি বোঝাচ্ছি। হ্যাঁ একবারে করা যাবে, আমি 3 নাম্বার 2 আর 3 নাম্বার লাইন বারবার প্লাস মাইনাস না করলে হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নাই। এটা জাস্ট আমি তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমে লিখছি, হ্যাঁ, তোমাদের যেন ভুল না হয় এই কারণে লিখেছি। এটাকে এক লাইন গ্যাপ দিয়েও করা যাবে। আচ্ছা ঠিক আছে, বোর্ডের পাশে দাঁড়িয়ে থাকবো, অসুবিধা নেই। আমার তো মনেই নাই রে, এটা ঝামেলা হয়ে গেছে। বোর্ডের পাশেই দাঁড়াবো, নাও এটা করে দেই, করে বোর্ডের পাশে আমি দাঁড়াচ্ছি। দেখো এটাকে যদি আমরা গ্যাপ দিয়ে করি, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এক লাইন বেশি লিখছিলাম। কি ছিল, 7 পাওয়ার 3 7 -3 ডিভাইডেড 3 ইন্টু 3 পাওয়ার -4। আমরা বলছিলাম সরল অঙ্কের ক্ষেত্রে গুণ আকারে থাকলে ভিত্তি যদি একই হয় তাহলে সবগুলো পরিবর্তে একটা ভিত্তি লিখবো, গুণ আকারে থাকলে পাওয়ারটা কি করবো, শুধু যোগ করে দিব। তাহলে এটা 7, দুইটা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লিখলাম, এটা 3, এখানে প্লাস হওয়ার কথা, তাহলে এখানে আছে মাইনাস, প্লাস মাইনাস এখানে একবারে -3, এটা 3 এর পর কোনো কিছু নাই, মানে 1 আছে 1, এটা তো যোগ হয়ে যাওয়ার কথা কিন্তু তার আগে মাইনাস আছে, এজন্য প্লাস মাইনাসে মাইনাস, এটা হয়। তাহলে এটা এখানে হচ্ছে 7 এর পাওয়ার 0,
এই যে, কারণ 3 থেকে 3 বাদ দিলে 0, 7 এর পাওয়ার 0 ডিভাইডেড 3 এর পাওয়ার -3, কারণ 4 থেকে 1 বাদ দিলে 3 হয় এবং বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটা দিতে হয়। এই যে মাইনাস এর জন্য মাইনাস। সূচকের ক্ষেত্রে কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মানে 1, তাহলে 1 ডিভাইডেড, এটাকে যদি আমি এটা 3 পাওয়ার -3, এটাকে সবসময় 1 ডিভাইডেড আকারে লিখতে হবে। কারণটা কি, ধরো এখানে কোনো কিছু নাই, এই যে 3 পাওয়ার -3 এর অর্থটা হচ্ছে এরকম, এখানে তো আমাদের এটা যা ছিল তাই বাদ দিলাম, তাহলে এখানে কিন্তু একটা আমি এরকম ধরতে পারি 3 পাওয়ার একটা 0 আছে, কারণ 3 পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হয়। তাহলে সেক্ষেত্রে আমি যদি 3 পাওয়ার 0 বলি আর এটা 3 পাওয়ার 3 আছে, সেক্ষেত্রে এটা উপরে গেলে বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে এরকম হয়। তাহলে সেক্ষেত্রে গেলে 3 পাওয়ার -3, তাহলে 3 পাওয়ার -3 কে কিন্তু আবার 1 ডিভাইডেড আকারে লেখা যায়। সেক্ষেত্রে 3 পাওয়ার -3 মানে 1 ডিভাইডেড 3 পাওয়ার 3, তাহলে এটা 1, এক লাইন গ্যাপ দিলাম। যদি উল্টায় দেই তাহলে এটা উপরে যাবে, 3 পাওয়ার 3 মানে 27 ডিভাইডেড 1, 27 আর 1 বা 27 এর 1 গুণ করলে 27, তাকে 1 দ্বারা ভাগ করলে 87 হয়। এটা হইছে। কোনো কিছু পাওয়ার 0 হলে লিখতে হবে, লিখলে ভালো, না লিখলেও সমস্যা নাই, ঠিক আছে। কোনো কিছু পাওয়ার 0 হলে না লিখলে সরাসরি 1 লিখতে হবে, এটা কোনো সমস্যা না, তো লিখলে ভালো। প্রথম দিকে তো একটু কষেই করো। আচ্ছা, আমি পাশে দাঁড়াইতে বলছি, পাশে দাঁড়াইলাম। একইভাবে আমি একটা মিশাবো, দুইটা তোমরা একটু চেষ্টা করবা, এক যদি তোলা হয় তাহলে মিশাবো আমি। ত্রিকোণমিতি ঠিক আছে, ত্রিকোণমিতি ক্লাস বইলেও শুক্রবারে দিব না, ত্রিকোণমিতি তো ইজি করে দেবো, দেবো, সমস্যা নেই। আমরা আজকে যে অঙ্কগুলো করতেছি 9, 10 এর বই থেকে, কিন্তু নবম দশম শ্রেণীর বই থেকে সূচকের অঙ্ক দেখানো হচ্ছে, নবম দশম শ্রেণী। আচ্ছা, এরপরে যে 2 নাম্বার অঙ্কটা আছে, 2 নাম্বারটা চেষ্টা করবে তোমরা, বা আমি একটু হেল্প করবো, আগে চেষ্টা করো তোমরা। 2 নাম্বার অঙ্ক আছে কিউবিক √7 স্কয়ার ইন্টু কিউবিক √7 ডিভাইডেড √7। আমরা রুটের মানটা জানি হাফ, সেক্ষেত্রে আমি বলছিলাম √7 মানে কি 7, তারপর হাফ লেখা যায়। একইভাবে আজকে ক্লাসে বলা হলো কিউবিক রুট এরকম যদি থাকে, এটাকে লেখার সময় রুট যদি তুলে দিতে চাই সেটাকে 1/3 আকারে লিখতে হবে। এইরকম যদি থাকতো 4 তারপরে রুট, তাহলে এটাকে যখন আমরা লিখতাম সেটাকে 1/4 লিখতাম। তাহলে কিউবিক রুট আকারে থাকলে 3 রুট থাকলে এটাকে যখন আমরা লিখি সেটা 1/2 আকারে লিখতে হয়, মানে এই রুটের মাঝখানে যেটা থাকবে সেটা 1/2 আকারে তত হবে। তাহলে এখানে কি আছে, কিউবিক √7 স্কয়ার, কিউবিক √7, আর নিচেরটা হচ্ছে কি √7। আমরা উপরের যে মানটা দেখতে পাচ্ছি এটা কিন্তু গুণ আকার আছে, ডট মানে তো গুণ, ইনটু আর কি, তাহলে গুণ আকারে থাকলে থাক, গুণ আকারে যেহেতু আছে আমরা জানি পাওয়ারটা যোগ হবে ভিত্তি একই হওয়ার কারণে। তাহলে তার আগে আমরা এটাকে একটু ভেঙে নেই যে কিউবিক √3 কে ভাঙালে কি আকারে লেখা যায় বা কি হবে। তাহলে এটার যদি আমি রুটটা তুলে দিতে চাই, 3 রুটটা যদি তুলে দিতে চাই, তাহলে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখবো 7 স্কয়ার, তার পাওয়ার হচ্ছে 1/3, একটু আগে বলছি। তারপরে এই যে কিউবিক √7, তার মানে হচ্ছে 7 এর পাওয়ার 1/3, এটা কিন্তু ডট চিহ্ন বা গুণ চিহ্ন, আর এটা 7 হাফ লেখা যায়, কারণ রুটের মান হাফ, রুট তুলে দিলে হাফ লেখা যায়। আমরা জানি পাওয়ার পাওয়ারের সঙ্গে গুণ হয়, 7 এর পাওয়ার 2, তার পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু 7 এর পাওয়ার 1/3। পাওয়ার যেহেতু পাওয়ারের সঙ্গে গুণ হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকম, 2 এর নিচে কোনো কিছু নাই, মানে একটা 1 আছে, তার মানে 2টা লবে আছে। আর এখানে 1/3 মানে কি, 1 হচ্ছে লব, 3 হচ্ছে হর। পাওয়ার পাওয়ারের সঙ্গে গুণ হয়, সেক্ষেত্রে অবশ্যই লবের সাথে লবের গুণ হবে, হরের সাথে হরের গুণ হবে। তার মানে এখানে 7 স্কয়ার মানে কি, এই 2টা একের সাথে গুণ হবে। তাহলে 2 আর 1 যদি গুণ করি তাহলে এটা কত হবে, 2 আর 1 গুণ করলে 2 কে 2, নিচে 3 ইন্টু 7 এর পাওয়ার 1/3, কোনো সমস্যা নাই। এটা 7 এর পাওয়ার হচ্ছে হাফ। আমরা জানি ভিত্তি যদি একই হয়, গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়। আমি এক লাইন বেশি করবো এখন, তাহলে এখানে গুণ আকারে আছে ভিত্তি 2টা ব্যাগ, তাহলে পাওয়ার গুলো জাস্ট যোগ করে দিব।
তাহলে আমরা লিখতে পারি 7 2/3 প্লাস 1/3, আর এটা 7 হাফই লিখলাম। এটা কিন্তু উপরে নিয়ে একবারে বিয়োগ করা যেত, আমি এক লাইন গ্যাপ দিলাম, এক লাইন বেশি করব। তাহলে সেক্ষেত্রে ওই পাশেটা মিশাই দিই। সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে এখানে লিখলাম, কি লেখা যায় এখানে, এটা 7 7ই রাখলাম, তার পাওয়ার ছিল 2/3 প্লাস 1/3। এটা যেহেতু ভগ্নাংশ আকারে আছে, তাহলে ভগ্নাংশের হরগুলোর যদি লসাগু করি, 3 আর 3 এর লসাগু 3, 3 দ্বারা 3 কে ভাগ করলে হয় 1, 1 দ্বারা 2 গুণ করলে হয় 2 কে 2, যোগ 3 দ্বারা 3 ভাগ করলে হয় 1, 1 দ্বারা 1 গুণ করলে হয় 1, ডিভাইডেড 7 এর পাওয়ার হাফ। হ্যাঁ, তাহলে এটা লেখা যায় 7, অনেক বড় করে করা হচ্ছে কিন্তু এটা গ্যাপ দিয়ে করা যেত, 2 আর 1 3, 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 হয়। আমি কি এটা লিখবো না না লিখলে হয়, পরে আবার হয়তো বুঝবো না, লিখে দিলাম 7 এর পাওয়ার হচ্ছে হাফ। তার মানে কি এটা হয় 7, কোনো কিছু নাই মানে 1, এটা 7ই রাখা যায়, আর 7 এর পাওয়ার হচ্ছে হাফ। বুঝলাম, ভিত্তি একই হলে গুণ আকারে থাকলে হয় পাওয়ার যোগ, আর ভাগ আকারে থাকলে, ভিত্তি একই হলে ভাগ আকারে থাকলে পাওয়ার হয় বিয়োগ। তাহলে এই দুইটার ভিত্তি একই, ভাগ আকারে আছে, এর পাওয়ার কোনো কিছু নাই মানে কিন্তু একটা 1 আছে, এর পাওয়ার কিন্তু 1 আছে। আচ্ছা 1 আছে, ভালো কথা। তাহলে দুইটা ভিত্তি একই, ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়। তাহলে আমরা লিখতে পারি 7 1 - 1/2। এটা তো হবে না, সরি, কারণ দুইটা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লিখলাম, ভাগ থাকার কারণে এই উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে দিলাম। লেখা যায় 7, এটা লসাগু করে লসাগু হয় 2, 2 এর সাথে সরাসরি এটাকে গুণ করে 2 1 কে 2, বিয়োগ 2 দ্বারা 2 ভাগ করলে হয় 1, এটা হচ্ছে 1। তাহলে দেখো 7 2 - 1/2, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি এরকম, এই পাশে লিখলাম 2 থেকে 1 বাদ দিলে 1/2, তার মানে 7 হাফ, 7 এর পাওয়ার হাফ। আর 7 এর পাওয়ার হাফ মানে কিন্তু এটাকে বলা যায় √7। নামা যাও, ক্লাস শেষ করে। না না বাবা, ক্লাস শেষ, তুমি যাও, একটু পরে তোমাকে ফোন দেবো। এখানে হাত দেবা না। দেখো বুঝতে পারছো কি না? আসসালামু আলাইকুম। জি আপু, আমি ক্লাসে আছি, একটু পরে কথা বলি। জি জি, আমি ক্লাসে ছিলাম, বললাম একটু পরে ফোন দিচ্ছি। জি অনলাইনে, ওদেরই ক্লাস হচ্ছে। জি জি, শুরু হলো কিছুক্ষণ আগে, 10 15 মিনিট মতো হয়েছে। অনলাইনে ঢুক। জি আসসালামু আলাইকুম। দেখো বুঝতে পারছো কি না? কারো কোনো সমস্যা আছে? সেভেনের পাওয়ার তুমি 0 ওই অঙ্কের ক্ষেত্রে না লিখলেও চলবে, আমি তো বললাম সরাসরি অন লিখবা। বাদল ভাই ধন্যবাদ। আচ্ছা আমরা তাহলে পরের অঙ্কে যাব, যদি এটা বুঝে থাকো। হ্যাঁ দেখো এটা বুঝতে পারছো কিনা বা তোলা হয়েছে কিনা একটু বলবা। এরপরে 3 নম্বরে লেখা আছে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 ব্র্যাকেট দিয়ে ইনভার্স -1, মানে ইনভার্স 1 আছে আর কি। এখানে 2 নাম্বারের পরে 3 নাম্বারটা যদি শুরু করতে চাই, 3 নাম্বারটা যদি শুরু করি, তাহলে আমরা এটা মিশাই দিলাম। হ্যাঁ তোমাদের তোলা হলে মিশাবো, তোলা হয়েছে কি একটু কমেন্টে জানাবে। 3 নাম্বারে যেটা বলা আছে 3 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স ইনভার্স 1।
তাহলে এটা 2 ইনভার্স 1 মানে কি, এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে লিখি, ইনভার্স যদি চলে তাহলে 1 ডিভাইডেড 2 লিখতে হবে। তাহলে ইনভার্স 1 আমি বলছিলাম 2 ইনভার্স -2 যদি থাকে সেটাকে 1 ডিভাইডেড আকারে লিখতে হয়। যদি 2 ইনভার্স -3 থাকে তাহলে 1 ডিভাইডেড 2 পাওয়ার 3 লিখতে হয়। একইভাবে এটা 2 ইনভার্স 1 মানে কি, 1 ডিভাইডেড 2 পাওয়ার 1 করলে 1ই হয়, এটা লিখলেও যা না লিখলেও তাই। একইভাবে এটাকেও যদি আমি ইনভার্স থেকে ভগ্নাংশ আকারে লিখি তাহলে 1 ডিভাইডেড 5 তারপর -1। এটা 1 ডিভাইডেড 2 প্লাস 1 ডিভাইডেড 5, এটা যেহেতু একটা ভগ্নাংশ আকারে আছে, এই ভগ্নাংশটার আগে যোগফল বা বিয়োগফল যেটাই থাকুক না কেন আমরা বের করে নেব। সেই অনুযায়ী যদি এটা যোগ করি তাহলে আমাদের যোগফলটা হবে এরকম, তাহলে 2 আর 5 এর লসাগু করলে লসাগু হয় 10, 2 আর 5 এর লসাগু 10। এই লসাগুটাকে যদি আমরা প্রথম ভগ্নাংশের হর 2 দ্বারা ভাগ করি, এইটা এর মধ্যে ভাগ যায় 5 বার, 5 দ্বারা লবকে গুণ করো, 5 কে 5, যোগ ভাগ করলে 2 বার যায় তাহলে 2 ইনভার্স 1। এটা কি লিখতে পারি, 7 ডিভাইডেড 10 ইনভার্স 1। দেখো এটাকে যদি 1 ডিভাইডেড করি তাহলে 1 ডিভাইডেড 7 তারপর হচ্ছে 10, উল্টা দিলে কি হয় 10 ডিভাইডেড, এটাকে যদি আমি এই পাশেও লিখি এরকম কিন্তু আছে 1 ভাগ 7 ডিভাইডেড 10, তাহলে উল্টা দিলে কি হবে 1 গুণন 10 ডিভাইডেড 7, তাহলে 10 আর 1 গুণ করলে 10 কে 10 ডিভাইডেড 7। এটা যদি তুমি একবার এখানে করতে চাও তাহলে আমরা ওইভাবেই লিখবো 1, তাহলে উল্টায় দিলে 10টা উপরে যাবে 7টা নিচে আসবে। এটা জাস্ট এক লাইন বেশি করা হয়েছে, এটাই এরকম। দেখো তোমাদের সমস্যা না থাকলে বলতে পারো, আর যদি সমস্যা থাকে সেটাও বলতে পারো। দেরি আছে, তুমি কথা বলছো কেন বাবা? তুমি বললে কথা বলবো না। বুঝতে পারছো কিনা একটু জানাও, আর এই পাশের গুলো কিন্তু না, এটা তোমাদের বোঝানোর স্বার্থে লিখছিলাম। যদি বুঝতে পারো একটু জানাবে, হ্যাঁ। যদি লাগাই দাও, কোনো সমস্যা আছে কি না? যদি না থাকে তাহলে 4 নম্বর অঙ্কে যাব। তোমাদের কোনো সমস্যা আছে কি একটু জানাতে হবে। মিশ্র না করলেও হবে, সমস্যা নাই, তোমরা এখন বড় হয়ে গেছো তো, না করলেও হবে। এখানে উত্তরটা মিশ্রতে নাই, যেহেতু নবম করলে করতে পারো, না করলেও হবে। 4 নাম্বার লাইন, ওকে 4 নাম্বার লাইন বুঝাই দিচ্ছি। এটা ছিল 2 ইনভার্স 1 5 ইনভার্স 1, ইনভার্স থাকার জন্য 1 ডিভাইডেড 2, ইনভার্স থাকার জন্য 1 ডিভাইডেড 5। এখন আমি বলছিলাম 2 ইনভার্স 2 থাকলে সেটা 1 ডিভাইডেড 2 এর পাওয়ার 2 হবে। এটা 2 ইনভার্স -1, এটা মানে 1 ডিভাইডেড এর পাওয়ার 1 করলে 1ই হয়, মানে 2ই হয়, 5 এর পাওয়ার 1 করলে 5ই হয়। এজন্য আমরা জাস্ট সরাসরি এটা লিখে দিয়েছি, যেহেতু খালি 1 আছে, 1 এর পাওয়ার এর পাওয়ার তুমি 1 করলে এই মানটাই হবে, একইভাবে 5 এর পাওয়ার 1 করলে তাই হবে। তো এই লাইন থেকে এই লাইনে বুঝতে পারছো কিনা একটু বলবা। তারপর আমরা এই যে দুইটা ভগ্নাংশ যে আছে, এই দুইটা ভগ্নাংশ এটা ছাড়া, এটা মনে মনে ভাবো এটা নাই, হ্যাঁ। আমরা এইটুকুর লসাগু করলাম সরাসরি 3 তে যেরকম লসাগু করছিলাম বা শিখছিলাম সেটা, ভগ্নাংশের যোগ বা বিয়োগ যেভাবে করছিলাম। তাহলে এই যে 2 আর 5 আছে, 2 আর 5 লসাগু করলে লসাগু যা হয় আমি এখানে সেটাই লিখছি, কত হয় 10। তাহলে এই 10 কে প্রথম ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ করা হয়, ভাগ করলে হয় এই 2 দ্বারা ভাগ করা হয় 5, 5 দ্বারা লবকে গুণ করলে 1 কে গুণ করলে হয় 5 কে 5, যোগ আছে যোগ, 5 দ্বারা আবার ভাগ করলে হয় 2, 2 দ্বারা 1 কে গুণ করলে 2 1 কে 2, তাহলে এটা 5 আর 2 যোগ করে হয় 7 ডিভাইডেড 10। এই যে 5 আর 2 যোগ করেই কিন্তু এটা হয়েছে ডিভাইডেড 10। এখন এই যে কোনো কিছুর পাওয়ার ইনভার্স থাকলে, যেমন এটা 2 ইনভার্স 1 ছিল, এটা 1 ডিভাইডেড লিখছিলাম, কিন্তু এটা 5 ইনভার্স 1 ছিল, 1 ডিভাইড 5 লিখছিলাম, কিন্তু এই যে 2 ইনভার্স -2 থাকলে 1 ডিভাইডেড 2 স্কয়ার লিখছিলাম, মানে 2 এর পাওয়ার 2। তাহলে এই যে 7 ডিভাইডেড 10 ইনভার্স 1 মানে হচ্ছে 1 ডিভাইডেড, কিন্তু এটা তাহলে 1 ডিভাইডেড এটা লিখছি। লেখার পরে তার মানে কিন্তু এটাকে ভাগ করা হচ্ছে, এই 1 কে ভাগ করা হচ্ছে কি দ্বারা, 7 ডিভাইডেড 10 দ্বারা। এই যে 1 ডিভাইডেড 2 স্কয়ার মানে কি, 1 কে 2 স্কয়ার দ্বারা ভাগ করা হচ্ছে। একইভাবে 7 ডিভাইডেড 10 ইনভার্স 1 এর মানে হচ্ছে এই 7 ডিভাইডেড 10 কে আমরা 1 দ্বারা ভাগ করব, 1 কে 1 ডিভাইডেড 7 ডিভাইডেড 10 মানে হচ্ছে 1 কে আমরা 7 ডিভাইডেড 10 দ্বারা ভাগ করব। তাহলে এইটাকে যদি ভাঙায় লিখি এরকম হয়, এটার মানে হচ্ছে এটা প্রথমে থাকবে, এটাকে জাস্ট ভাগ করছি কি দ্বারা, 7 ডিভাইডেড 10 এই ভগ্নাংশ দ্বারা, এজন্য ভাগ দিয়েছি 7 ডিভাইডেড 10। 1টা 1ই রাখছি, ভাগ অবস্থায় কোনো কিছু করতে পারি না বিধায় ভাগটাকে উল্টায় দিছি, তাহলে ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ, গুণ দিলাম, সেক্ষেত্রে হরটা লব হবে, লবটা হর হবে, তাই হয়েছে
এই 10 আর 1 গুণ করলে 10 × 10 আর নিচে 7। এটা জাস্ট এক লাইন গ্যাপ দেওয়া হয়েছে, এটাকে তো ভাগ করছি, তার মানে নিচেটা এক কথাই সহজ কথাই হর যাবে লবে আর এটা আসবে নিচে বা হরে, জাস্ট এটা হয়। নয়ন সাহেব বুঝতে পারছো কি? কি জিম ক্লিয়ার কি না? ক্লিয়ার কি না? মানহা বলেন বুঝছেন কি না? যদি বুঝেন তাহলে পরে একটাতে যাবো, এটা থাক, এর দরকার আছে। কমেন্ট করেন, একটু জানান বুঝছেন কিনা, একটু কমেন্টে জানান। হ্যাঁ, কষ্ট হলেও জানান বাবা। 4 নম্বর অঙ্ক করলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। 4 নাম্বারটা দেখেন। 4 নাম্বার অঙ্কের ক্ষেত্রে আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 মাইনাস এটা। ওকে, বুঝতে পেরেছো যেহেতু ধন্যবাদ। খুবই সহজ কথা। সহজ কথাটা কি ভালো করে শোনো। আগে ভালো করে দেখতে হবে, খাবারের মেনু না দেখে যদি খাইতে বসো তাহলে কিন্তু বিল বেশি আসতে পারে। তাহলে 2 × a ইনভার্স 1 প্লাস 3 × b ইনভার্স 1। 2 সাথে a যে আছে এইটা ইনভার্স আকারে আছে, 3 সাথে যে b আছে সেটা ইনভার্স আকারে আছে। এটার মানে কিন্তু এরকম না যে স্যার তো শিখাইছে কোনো কিছু এরকম থাকলে সেটা 1 ডিভাইডেড লিখতে হয়, এটা কিন্তু এরকম লেখা যাবে না। এই যে এর পাওয়ার -1 আছে, এতে শুধু কিন্তু এর উপরে আছে, 2 এর উপরে কিন্তু নাই, 2 এর উপরে নাই। 3b পাওয়ার -1 আছে, এটা কিন্তু শুধু b এর উপরে আছে, 3 এর উপরে কিন্তু নাই। তোমরা যদি এটা করো যে স্যার তো বলছে এই যে মাইনাস থাকলে সেটা 1 ডিভাইডেড আকারে লিখতে হয়, তাহলে সেক্ষেত্রে এটা যদি লেখো 1 ডিভাইডেড 2a, আবার যদি 1 ডিভাইডেড 3b লেখো তাও কিন্তু ভুল, কারণ যার উপর মাইনাস থাকবে সেটা 1 ডিভাইডেড হবে হয়ে যাবে। ঠিক আছে, কারণ এইটা থেকে যদি আমি করতে চাই বা এই অঙ্কটাকে যদি করতে চাই তাহলে খেয়াল করতে হবে 2 সাথে এটা গুণ আকারে ছিল, তাহলে 2 × a পাওয়ার -1, এর পাওয়ার বা b এর পাওয়ার বা x যার পাওয়ারই যেটা মাইনাস থাকলে সেটা 1 ডিভাইডেড আগে সেটা লিখবো। তাহলে 2 × এর পাওয়ার a ডিভাইডেড 1, মাইনাস থাকার কারণে 1 ডিভাইডেড আগে লিখতে হয় তাই লিখেছি, প্লাস 3 এর পাওয়ার কোনো কিছু নাই, 3 থাকবে, তার সাথে b টা গুণ আকারে ছিল, b এর পাওয়ার আবার -1, আর -1 মানে হচ্ছে 1 ডিভাইডেড b, এটা এখানে গুণ ছিল গুণ দিলাম। এখন 2 × a 1/a, একইভাবে 3 × 1 ডিভাইডেড b এটা আছে, তার পাওয়ার আবার -1 আছে, এই দুইটার যোগফলের পাওয়ার আবার -1 আছে, আমি দিলাম। এখন 2 এর নিচে কোনো কিছু নাই মানে আমরা জানি 1 আছে, তাহলে 2টা লবে আছে, লব 1 আর 2 গুণ করে হয় 2a, সরি 2 হয়, প্লাস 3 আর 1 গুণ করে 3 হয় ডিভাইডেড b, তার পাওয়ার হচ্ছে -1। হ্যাঁ, এই মাইনাসটাকে মনে মনে ধরো নাই, তাহলে এইটুকু ভগ্নাংশ আকার আছে, ভগ্নাংশের যোগফল বের করবো, যেহেতু যোগ আকার আছে তাহলে যোগফল যদি বের করতে চাই a আর b এর লসাগু হয় ab, এই লসাগুটাকে যদি প্রথম ভগ্নাংশের হর a দ্বারা ভাগ করি তাহলে এটার মধ্যে ভাগ যায় এবং a বাদ যায়, সেক্ষেত্রে শুধু b থাকে, তাহলে b দ্বারা এটাকে গুণ করতে হবে, লবকে গুণ করতে হবে, লবে 2 আছে তার মানে 2b, প্লাস আছে প্লাস, এই লসাগুটাকে আবার দ্বিতীয় ভগ্নাংশের হর b দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগফল হবে a, সেই a দ্বারা 3 কে গুণ করলে হয় 3a, তার পাওয়ার হচ্ছে -1। এই 2b 3a কখনোই যোগ করা যাবে না, যদি সদিশ পদ হইতো তাহলে 2 আর 3 যোগ করে আমরা 5 বলতাম, সদিশ পদ না হলে আমরা কিন্তু যোগ করতে পারবো না। 2a 3b সরি 2b 3a যোগ করে কখনোই 5ab বলা যাবে না, তখনই যোগ হবে তখনই বিয়োগ হবে যদি পদগুলো সদিশ হয়, একই জাতীয় হয়, সেক্ষেত্রে যোগ বা বিয়োগ করা যায়, তাহলে এটা কিন্তু যোগ করে কখনো 5ab লেখা যাবে না। তাহলে এটা 2a 2b প্লাস 3a ডিভাইডেড ab, এর পাওয়ার -1 আছে, তার মানে এই -1 মানে হচ্ছে 1 ডিভাইডেড 2b প্লাস 3a ডিভাইডেড ab। একটু আগে করলাম আমরা এই 1টাকে এটা দ্বারা ভাগ করব, তাহলে একবারেই যদি এক লাইন গ্যাপ দিয়ে করি তাহলে সেক্ষেত্রে এভাবে লেখা যায়, ভাগ করা মানে কি 2 এই 1 ভাগ 2b প্লাস 3a ডিভাইডেড ab, যদি একবার উল্টাইয়া দেই তাহলে এই ab টা উপরে যাবে আর 2b প্লাস 3a টা নিচে আসবে, এর নিচে কোনো চিহ্ন মানে 1 আছে, তার মানে এটা গুণ আছে লবের সাথে, এই 1টা ab এর সাথে গুণ আছে, 1 এর সাথে তুমি যাই গুণ করে নাও এখানে গুণফল ওই সংখ্যাই হবে, তাহলে ab ডিভাইডেড একটু সাজায় লিখলাম 3a প্লাস 2b, কারণ যোগের ক্ষেত্রে যোজন আর যোজকের স্থান বিনিময় করলে যোগফলের কোনো পরিবর্তন হয় না, তাহলে এটা লেখা যায়, জাস্ট এই জন্য এটা লিখলাম। দেখো তোমরা বুঝতে পারছো কিনা?
আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মানহা না, এটা একটা অঙ্ক, মানহাকে দিলাম আমি 3 এর পাওয়ার 1, এটা সরল করো, কত হবে দেখো তো। মানহা এটা সরল করবা, বা যারা আছে এটা সরল করো। 3 এর পাওয়ার 0, সরি 3 এর পাওয়ার 0, 3 এর পাওয়ার 1, এটা তুমি অবশ্যই সরল করবা। এখন তোমরা ইনভার্স 1 কেন, ভাগ হলো বন্ধনী তো গুণের কাজ করে। আচ্ছা, বন্ধনী গুণের কাজ করে, কার সাথে গুণ করবা? বন্ধনীর আশেপাশে কি আর কেউ আছে? বন্ধনী তো এইটুকুর মধ্যেই আছে, এক্ষেত্রে আর তো বাইরে কোনো কিছু নাই, সেক্ষেত্রে গুণ করার কোনো অপশন নাই। আর এটা ইনভার্স কেন ভাগ হলো সেটা এখানে বুঝলেই বুঝতে পারবা। দেখো এইটা 3 এর পাওয়ার কত, এটা কিন্তু 3 এর পাওয়ার 1, 3 পাওয়ার ভালো করে দেখো, এটা কিন্তু 1। তাহলে আর এটা 3 এর পাওয়ার 0, ভাগ আকারে থাকলে ভিত্তি একই হলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে 3 এর পাওয়ার 0 মাইনাস কিন্তু 1। কেন এটা 1? আমরা কিন্তু এটা জানি 3 এর পাওয়ার -1 এক। 2 নাম্বার কথা হলো এখানে 3 এর পাওয়ার 0 মানে কিন্তু 1, আর এটা কিন্তু 3 এর পাওয়ার 1ই লেখা যায়। সূচকের ক্ষেত্রে কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1 না, এই যে 1, আর 3 পরে এটা 1। আর এই 1টা কোথা থেকে আসছে? এই 1টা কিন্তু এই যে এখান থেকে আসছে, একটু খেয়াল করো। আমরা যদি 1/3 লিখি, 1/3, 1/3 এটার মানে কিন্তু 1 কখন হয়েছে? আমি যদি এটার সাথে এটা কম্পেয়ার করি, তাহলে এটা 3 এখানেও কিন্তু একটা 3 ছিল, 1 মানে কি এখানেও কিন্তু একটা 3 ছিল, 1 কিসের জন্য হয়েছে? 3 এর পাওয়ার 0 মানে কিন্তু সেটা 1 হয়েছে। ভিত্তি যদি একই হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ভাগ থাকলে বিয়োগ করতে পারি। তাহলে এখানে 3 কি আছে? 0 আছে, এখানে 3 কি আছে? 1 আছে। আচ্ছা, 3 মানে কি? 3 মানে হচ্ছে একটা 1, এই যে 1, আর এটা 3 দেখলাম। তাহলে এটাকে যদি আমি এখান থেকে যদি এখানে আসি, তাহলে দেখো এরকম হয়। কি হয় দেখো, এটা হয় যে 3 আর 3 আচ্ছা, 3 আর 3 মানে কি? আমরা বলতে পারি 3 আর 3 মানে হচ্ছে ভিত্তি একই এবং ভাগ আকারে থাকার জন্য পাওয়ার বিয়োগ। তাহলে 3 একটা লিখলাম, পাওয়ার গুলো বিয়োগ করে দিলাম, তাহলে 3 কত হয়ে যেতে হচ্ছে। আবার এখান থেকে তুমি এখানে যাও, দেখো এটাই আসতেছে। কি মানে কি বুঝতে পারছো? মানা বুঝছো কি না? মানা কোনো সমস্যা? এখানে বন্ধনী থেকে গুণের কাজ করে লাভ নেই, কারণ বাইরে তো কোনো সংখ্যা নাই, তুমি গুণ করতে পারবা না। আর বাকিটা দেখো বুঝছো কিনা। এটা তো নিয়ম, সূচকের নিয়ম। এটা একটু দেখে নিও যে 0 কেন হয়, কোনো কিছু পাওয়ার 0 মানে 1 কেন হয়, এখানে একটু দেখে নিবা। শূন্য সূচক, শূন্য সূচক এর মানটা কত হয় সেটা দেওয়া আছে 77 পৃষ্ঠা, একটু দেখে নিবা কষ্ট করে। শূন্য সূচকের ক্ষেত্রে সবকিছু দেওয়া আছে। তাহলে এর পরের অঙ্কটা দেখো, অঙ্ক নাম্বার হচ্ছে 5, এটা তোমরা নিজে নিজে করবা। 5 নাম্বার যে অঙ্কটা আছে, a স্কয়ার b^-1 a ইনভার্স এটা b, তার পাওয়ার হচ্ছে 2। এটা একটু তোমরা নিজে নিজে করো, দেখি পারো কিনা।
পারবা কিনা দেখো। আমরা লিখতে পারি স্কোয়ার ইন্টু 1/b, তারপর লিখতে পারি 1/a² ইন্টু হচ্ছে b, তারপর হচ্ছে স্কোয়ার ছিল মনে হয়। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই, স্কোয়ার আর 1 গুণ করলে হয় স্কোয়ার বি ডিভাইডেড বি স্কোয়ার। তাহলে স্কোয়ার বি উল্টাই দিলাম একবারে, স্কোয়ার নিচে বি, এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বি স্কোয়ার। দেখো তো আনসার মিলছে কিনা। এরপরে 6 নম্বর অঙ্কটা তোমরা করবে। ছয় নাম্বার 6 নম্বরে বলা আছে √(x −1) ইন্টু y ইন্টু y −1 ইন্টু z ইন্টু z−1 x। দেখো প্রত্যেকটার উপরে কি আছে, বর্গ করি নাই। ও সরি সরি সরি, থ্যাংক ইউ, ধন্যবাদ অয়ন, অসংখ্য ধন্যবাদ, স্কোয়ারের কথা বলে। আচ্ছা তাহলে এটা 4, তারপর তাহলে এর পাওয়ার 4, তার পাওয়ার হচ্ছে 2, পাওয়ারের সঙ্গে গুণ হয় এর পাওয়ার 8, বি পাওয়ার 4। থ্যাংক ইউ অয়ন। এবার ঠিক আছে অয়ন। আর দিন অয়ন। দেখো এটা আছে √(x−1 ইন্টু y), আবার এটা y−1 z, একইভাবে এটা আছে। এটাকে যদি আমি ভাঙাই তাহলে 1/x ইন্টু y ইন্টু 1/y ইন্টু z ইন্টু 1/z ইন্টু x। তাহলে গুণ করে যদি দেই, তাহলে গুণ করলে দেখো গুণফল কত হয়। তাহলে এটা যদি গুণ করি তাহলে এটা হয় √(y/x ইন্টু √(z/y ইন্টু x/z)। দেখো প্রত্যেকটা ভগ্নাংশের পরেই কিন্তু আলাদা আলাদা ভাবে রুট আছে। এটার উপর রুট আছে, এটার উপর রুট আছে, এটার উপর রুট আছে, সবার পরে রুট আছে, আর প্রত্যেকটা রুটের মান কিন্তু হাফ। সেক্ষেত্রে এটা আলাদা আলাদা রুট না রেখে যদি আমরা সবার উপরে একবারে দিই, একটা রুটের মধ্যে নিয়ে আসি, এটাকে লেখা যায় y/x ইন্টু z/y ইন্টু x/z। লেখা যায় কিনা বলো। আমরা প্রথমে যেটা ছিল x−1y ইন্টু y−z, z−x, আমরা এটাকে জাস্ট ভাঙায় লিখছি। ইনভার্স থাকলে 1/1/x লিখছি, ইন্টু y ছিল y রাখছি, এটাকেও ভাঙাইছি, এটাকেও ভাঙাইছি, জাস্ট তারপরে গুণ করে দিলাম। এই y এর সাথে 1 কে গুণ করলে 1y/x, এটার সাথে গুণ করলে z/y, এটার সাথে গুণ করে এটা লেখা যায়। প্রত্যেকটা ভগ্নাংশের উপরেই রুট ছিল। প্রত্যেকটার উপরে রুট থাকার পর আমরা যেহেতু রুটের মান জানি হাফ, এই জন্য প্রত্যেকটা ভগ্নাংশকে একটা রুটের মধ্যে নিয়ে আসলাম। তাহলে একবারে রুট ওভার দিয়ে আমরা কিন্তু এটা লিখতে পারি। এখন দেখো এক্স এর সাথে এক্স কাটে, ওয়াই এর সাথে ওয়াই কাটে, জেড এর সাথে জেড কাটে, তার মানে থাকে কি শুধু 1। আর 1 এর যদি বর্গমূল আমরা করি, তাহলে 1 এর বর্গমূল আমরা যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে এটার অ্যান্সার 1। এটা এইভাবে কাটা যায়, তোমাদের যদি সমস্যা মনে হয় কাটতে পারো। দেখো এবার ঠিক আছে কিনা। পরের অঙ্কটা তোমরা একটু করো, পরেরটা চেষ্টা করো একটু।
আর একবার বোঝাবো 4 নম্বর লাইন। আচ্ছা, x এর পাওয়ার -1 ইন্টু y, y এর পাওয়ার -1 ইন্টু z, z এর পাওয়ার -1 ইন্টু x। কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস আকারে থাকে আমি বলছিলাম সেটা 1 ডিভাইডেড আকারে লিখবো। আর 1 ডিভাইডেড আকারে কেন আসে একটু আগেই বললাম। তাহলে 1 ডিভাইডেড x ইন্টু y, 1 ডিভাইডেড y যেহেতু ইনভার্স আছে, 1 ডিভাইডেড y ইন্টু z, 1 ডিভাইডেড z ইন্টু x। এটা গুণ করে জাস্ট এটা হয়েছে, এটা গুণ করে এটা হয়েছে, এটা গুণ করে এটা হয়েছে। এই মানটা একটা রুটের মধ্যে আছে, যার মান এই রুটের মানটা হাফ। একইভাবে এই মানটা একটা রুটের মধ্যে আছে, এই রুটের মানও কিন্তু হাফ। এইটাও একটা রুটের মধ্যে আছে, যার এই ভগ্নাংশে রুটের মানটা হাফ। তাহলে সবগুলো তো রুটের মধ্যে আছে, তাহলে এগুলোকে রুটের মধ্যে আছে এবং প্রত্যেকটা গুণ আকারে আছে। এটা রুট গুণ এটা রুট, রুট গুণ এটা রুট। গুণ আকারে যেহেতু আছে, আমরা সবাইকে একটা রুটের মধ্যে যদি নেই, এই জন্য আমরা একটা রুট দিয়েছি, একটা রুট চিহ্ন দিলাম। দেওয়ার পরে এই ভগ্নাংশটা লিখলাম এখানে, ইন্টু ছিল, এই যে এটা যেহেতু ইন্টুর কাজ করে, ইন্টু এই যে ইন্টু এই ভগ্নাংশটাকে লিখলাম, ইন্টু এই ভগ্নাংশটাকে লিখলাম। লেখার পরে আমরা দেখতে পাচ্ছি লব হর একই জাতীয় আছে, সমান সমান এক্স এক্স কাটা যায়, ওয়াই কাটা যায়, জেড জেড কাটা যায়, সবই কেটে যায়। মানে ওয়াই কে ওয়াই দ্বারা ভাগ করলে 1, এক্স কে এক্স দ্বারা ভাগ করলে 1, জেড কে জেড দ্বারা ভাগ করলে 1, তার মানে তিনটা 1, 1 ইন্টু 1 ইন্টু 1, তার মানে তিনটা 1 গুণ করলে 1 হয়, তার মানে রুট 1, রুট 1। আর কোনো কিছুর পাওয়ার তুমি সেক্ষেত্রে যদি 1 থাকে, 1 কে যদি তুমি বর্গমূল করো তাহলে তার মান 1 হয়, এই জন্য এটা 1। নয়ন বুঝছো? কিরে জারি বুঝছিস? চার নাম্বারটা এটা একদম ভেঙে করাবো। 7 নাম্বার, সরি 4 নাম্বার, 7 2 এর পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 এর পাওয়ার 4 ইন্টু 2 এর পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড 2 এর পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এটা কিন্তু একটু পরেই শেষ হবে। দেখো এটা, এই যে এইটুকু আগে তোমাকে বুঝতে হবে। 2 এর পাওয়ার n প্লাস 4 এটা কখন হয়েছে? এটা কিন্তু এরকম ছিল একটা সময়, 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 4। সূচকের ক্ষেত্রে আমরা বলি যে ভিত্তি যদি একই হয়, গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়। এইটাকে আবার এইভাবে লেখা যায়, মানে দুইটা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লিখছে, যেহেতু গুণ আকারে আছে, দুইটার পরিবর্তে একটা ভিত্তি লিখে জাস্ট পাওয়ার গুলো যোগ করে দিছে, এটা হয়েছে। তাহলে আমরা কোনো সময় এটাকে এরকম করব, আবার প্রয়োজনে এটাকে এরকম করব। এটাকে একসময় এরকম করা হয়েছে, আবার এটাকে প্রয়োজনে এরকম করতে হবে। এটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে মেনে নিতে হবে আর কি। তাহলে এটাকে যদি আমি ওই রকম করতে চাই বা ওই রকম বানাতে চাই, তাহলে দেখো তো এটা এভাবে লেখা যায় কিনা। এটাকে যদি ভাঙায় লিখি ওই রকমই করবো, মানে যেখান থেকে এটা হয়েছে আর কি সেখানে নিয়ে যাব। তাহলে 2 এর পাওয়ার n, এটা যোগ কখন হয়েছে? যখন গুণ ছিল, তাহলে 2 এর পাওয়ার 4। ওকে, একইভাবে মাইনাস 4 ইন্টু, এটাও কিন্তু এরকম ছিল, 2 এর পাওয়ার n প্লাস 1 কখন হয়েছে? যখন এরকম ছিল, 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 1 ছিল। মানে এইটা তখনই হয়েছে দুইটা ভিত্তি যখন একই ছিল, দুইটার পরিবর্তে একটা ভিত্তি হয়ে গেছে, আর এই পাওয়ার দুটো যোগ করে এখানে লেখা হয়েছে। তার মানে এটাকে যদি আবার ভাঙাই তাহলে আবার আগেরটাই আসে। তাহলে সেক্ষেত্রে এটাকে কিন্তু লিখতে পারি 2 এর পাওয়ার n ইন্টু 2, 1 লিখলেও হয়, না লিখলেও হয়। আবার এখানে দুইটার ভিত্তি একই, এইটার ভিত্তিও যা এটার ভিত্তিও তাই, এটার পাওয়ার n প্লাস 2, এটার পাওয়ার কোনো কিছু নাই, মানে 1 আছে। ভাগ আকারে থাকলে ভিত্তি একই হলে পাওয়ার তো বিয়োগ হয়, তাহলে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার n প্লাস 2 মাইনাস 1। কেন মাইনাস 1 হলো? কারণ এই 2 এর পাওয়ার কোনো কিছু নাই, মানে 1 আছে। ভাগ থাকার জন্য ভিত্তি দুটো একই হওয়ার জন্য পাওয়ারটা বিয়োগ হয়ে গেছে। তাহলে দেখো এইটা, এই দুইটা পদের মধ্যে একটা জিনিস কমন আছে। কি কমন? 2 এর পাওয়ার n এই পদের মধ্যেও আছে, এই পদের মধ্যেও আছে 2 এর পাওয়ার n। তাহলে এই দুইটা পদের মধ্যে থেকে কমন যেটা নেওয়া যায়, সেটা যদি কমন নেই তাহলে 2 এর পাওয়ার n টা কমন নিতে পারি। আর এখানে যেটা থাকে 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, এটা তো চলেই গেল, কমন নেওয়া মানে তো ভাগ করা, এটা চলে গেছে। তাহলে থাকে কি 4 আর 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 1 মানে 2, 2 আর 4 গুণ করলে হয় 8 ডিভাইডেড
এটাকে কিন্তু এরকম করে লেখা যায় 2n+1, এক লাইন বেশি করব, কারণ 2n 2 থেকে 1 বাদ দিলে 1, বড় সংখ্যাকে প্লাস আছে, এই জন্য প্লাস এখানে লিখলাম 2n ইনটু, কিন্তু এটা কত হবে, এটা হবে 8, আর এখানে হবে 2n ইনটু 2 লেখা যায়, কারণ 2 এটা n+1 তখনই হয়েছে যখন এটা 2n ইনটু 2 ছিল। তাহলে এখন এটা আর এটা কাটা যায়, লব হরে সমান সমান মান আছে, 2n কাটা যায়, তাহলে উপরে থাকলো 8, নিচে থাকলো 2 8 কে যদি 2 মানে 2 দ্বারা ভাগ করতে, তাহলে এখানে কত হয়, 4 হয়, সমান সমান 4। দেখো বুঝছো কিনা, তুলে নাও আগে, আমি বোঝাচ্ছি। বোঝা যাচ্ছে কিনা বলো একটু। বুঝিনি, কি রে, বুঝলো না কা, আবার বুঝান, বুঝিনি। পরীক্ষায় আসলে বইটা কাছে নাই, তাতে দেখা যাবে তো মনে হয় আসার মতো অঙ্ক, বা আসলে তো জটিল কোনো কিছু না, তুমি জটিল ভাবে নিচ্ছ তাই মেবি জটিল হচ্ছে, এটা জটিলের তো আমি কোনো কিছু দেখছি না। এখানে জাস্ট আমরা 2 এইটাকে n+4টাকে ভাঙায় লিখছি, এটা 2n+4 কখন হয়েছে, যখন এই মানটা এরকম ছিল, তার মানে কি যখন যোগ হয় তখন এটা বুঝতে হবে যে এটা গুণ আকারে ছিল, ভিত্তি দুটো একই ছিল, তাহলে এটাকে 2n যোগ থাকার কিসের জন্য যোগ হয়েছে, এটা গুণ ছিল বিদায়, ভিত্তি একই ছিল, তাহলে 2 লেখা যায়, 2n ইন্টু 2 লিখছি, মাইনাস আছে মাইনাসটা লিখছি, 4টা যা ছিল তাই লিখছি। 2n+1 কখন হয়েছে, যখন এটা এরকম ছিল, 2n ইন্টু 2 ছিল, তখনই কিন্তু এটা হয়েছে 2n+1 হয়েছে, কারণ ভিত্তি একই থাকলে গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে এটাকে যদি আবার ভাঙাই তাহলে আবার আগেরটাই ফিরে আসবে। 2n+1 মানে কি, 2n ইন্টু 2 এটা যোগ করে এরকম হয়েছিল 2n+1, যেটা এটা, হ্যাঁ। আবার এটা যা ছিল আমরা এখানে জাস্ট ভিত্তি একই হওয়ার জন্য, ভাগ থাকার জন্য পাওয়ারটা বিয়োগ করে দিয়েছিলাম, এই যে বিয়োগ করে দিয়েছি। এখন এখানে পদ সংখ্যা আছে দুইটা, বা পদ আছে দুইটা, এই দুইটা পদের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি কমন মান হচ্ছে 2n, এখান থেকে জাস্ট 2nটা কমন নিলাম, 2n কমন নিলে এখানে থাকে কি 2 আর 2 মানে হচ্ছে 4 4 16, এটা তো কমনই নিচ্ছি, তাহলে থাকে কি 4 আর হচ্ছে 2, তাহলে 4 2 8, এটা 2n, 2 থেকে 1 বাদ দিলে 1, বড় সংখ্যার আগে প্লাস আছে তাই এখানে প্লাস, তাহলে এটা যা ছিল তাই রাখছি, এই 16 থেকে 8 বাদ দিলে হয় 8, এটা 2n+1, এর মানে হচ্ছে এইটা কিন্তু তখনই হয়েছে যখন 2n ইন্টু 2 এইরকম ছিল, তখন এটা হয়েছে, তাহলে এটাকে যদি ভাঙে আবার এটা হয়, এটাকে ভাঙলে এটা হয়, এই জন্য 2n এটা লিখছি, এই যোগ ছিল বিধায় এখানে গুণ দিলাম, আর গুণ থাকার জন্য এখানে যোগ হয়, তাহলে 2 এটা কাটা, এটা 8 ডিভাইডেড 2 মানে 2, ভাগ করলে 4। এখানে কঠিন তো কোনো কিছু নাই ওইরকম। পরীক্ষায় জটিল অঙ্ক আসবে কিনা একটু লাইনে থাকো দেখি, এরকম কোনো অঙ্ক থাকলে আমি দেখাচ্ছি। পাইছি, তোমাদের কারো কাছে যদি আইডিয়াল বই থাকে তাহলে একটু 619 পৃষ্ঠা বের করে চেক করতে পারো, 1 নম্বর অঙ্ক, দেখতে পারো যদি থাকে আইডিয়াল আর কি। এই যে
629 পৃষ্ঠায় একটা অঙ্ক আছে 7 এর বই, সরাসরি সরল অঙ্ক দেওয়া আছে 6 এর ক খ, একটু দেখে নিবা, তোমাদের জন্য সহজ হবে। অঙ্ক কঠিন না, তুমি কঠিন মনে করতেছো তাই মনে হচ্ছে অনেক কঠিন। পাইছি। এরপরে একটা 651 পৃষ্ঠা, যদি আইডিয়াল গাইড থাকে, আমি এগুলোর কথা বলছি কিন্তু আইডিয়াল গাইড 652 পৃষ্ঠায় দেখবা, 24 নম্বর অঙ্কটা দেখবা, অ্যান্সার পেয়ে যাবা যে আছে কিনা। এক কথার সময় তুমি সূচকের বেসিক না জানলে সেখান থেকে অঙ্ক আসলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবা না। সিটি লাইব্রেরিতে গেলেই পাবা, বই নাই মানে? আমি তো বই কিনে নিয়ে আসলাম সেদিন। যাদের কাছে বই আছে একটা অঙ্ক দেখো, আমি বলে দিচ্ছি। 695 পৃষ্ঠা, 695 পৃষ্ঠার একটা অঙ্ক আছে, সেটা হলো 5-এর খ নাম্বার অঙ্কটা। একটু দেখে নিবা কষ্ট করে, একটু কষ্ট করে দেখে নিবা, তোমাদের যত কষ্টই হোক দেখে নিবা একটু। 695 নাম্বার 5 নাম্বারের খ নাম্বার অঙ্কটা দেখো কতটা কঠিন। আমাদের কোশ্চেন কঠিন নাও হতে পারে, তবে শিখতে হবে তো। সমাধানের অঙ্কগুলো সহজ দেওয়া আছে, তবে একটু দেখে নিও আর কি। আচ্ছা, কঠিন মনে হলে তো ক্লাস শেষ করে দিই। হ্যাঁ, অঙ্ক পাইছি, একটু দেই দেখো। তোমার ক্যারিয়ারে একটা অঙ্ক ছিল এরকম, এক্স এর পাওয়ার 5 মাইনাস এক্স এর পাওয়ার 3 মাইনাস 1 ডিভাইডেড, এটা হচ্ছে 2x² মাইনাস 1। এটা ক্যাডেটের একটা অঙ্ক, পরীক্ষা বেশি দিন আগে হয় নাই, 23 সালের, 2023। দেখো তো এরকম কোন অঙ্ক এতদিনে করছো কিনা 6 মাসে। পৃষ্ঠা নাম্বার 718, আইডিয়াল গাইড থাকলে দেখে নিও, 718 পৃষ্ঠা, কষ্ট করে দেখে নিও একটু। হ্যাঁ, বোর্ড বইয়ের সাথে অধ্যায় নামে লিখে দিছি তোরে, এই যে। আর ক্লাসে আসো নাই, ক্লাসে আমি লিখে দিয়েছি কোন কোন অধ্যায় থেকে কোশ্চেন হয়, কেমন কোশ্চেন হয়, সেই অধ্যায়গুলো পড়তে হবে। কি কি ধরনের অঙ্ক হইতে পারে সেটা লিখে দিয়েছি। যারা লিখে নিয়েছো, যাদের মানে আজকে খাতায় লিখে নিয়েছো, তারা অবশ্যই তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবা আজকে, যে কোথা থেকে কোশ্চেন হয়, কি কি ধরনের কোশ্চেন হয়, আমি লিখে দিয়েছি আজকে ক্লাসে, এক্সট্রা ক্লাসে। ঠিক আছে? আরেকটা অঙ্ক করাতে চাইলাম, এখন যেহেতু বলছো কঠিন, তাহলে না হয় থাক। যারা ক্লাস করছো তারা গ্রুপে ছবিটা দিয়ে দিবা কি কি ধরনের অঙ্ক আসে, তাহলে 8 নাম্বার আর না করাই। যেমন 9 নাম্বার অঙ্কটা তোমাদের 22 না 21 সালের পরীক্ষায় আসছিল, আমি দেখাই, দেখো 9 নাম্বার অঙ্ক একদম সোজা, কিন্তু এটা তুমি যদি প্র্যাকটিস না করো, না জানো, তাহলে জীবনেও পারবে না। যেমন এখানে আছে, প্রমাণ করো 4 এর পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে 2 এর পাওয়ার n মাইনাস 1
-1 ইকুয়াল টু বলছে 2 পাওয়ার n প্লাস 1, এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করো। তাহলে তুমি যদি সূচকটাই না বুঝো, না করো, তাহলে তুমি এই সহজ অঙ্কটাও পারবে না। এটা কিন্তু খুবই সোজা। যেমন এটা 4, এটা নিচে হচ্ছে 2, তাহলে 4 এর বর্গমূল আমি জানি 2, এটার সাথে মিল রেখে করতে হবে। তাহলে 2 স্কয়ার তার পাওয়ার n -1, 2 পাওয়ার n -1। আমরা জানি পাওয়ার পাওয়ারের সঙ্গে গুণ হয়, আমরা কিন্তু পাওয়ার পাওয়ারের সঙ্গে গুণ জানি। তাহলে 2 পাওয়ার 2 তার পাওয়ার যদি আমি 1/2 লিখি, তাহলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে 2 পাওয়ার 2/2। ঠিক আছে, যেহেতু গুণ হয় পাওয়ার পাওয়ারের সঙ্গে, তাহলে এখানে 2 গুণন 1 ও যা, 1 গুণন 2 ও কিন্তু তাই। এখানে আমরা অঙ্কটা মিলানোর জন্য কি করব, এই n-টাকে এখানে নিয়ে আসবো। যেহেতু 2 আর n গুণ হবে, 2 আর n গুণ করে কিন্তু 2n হয়, মানে 2 × n ও যা, n × 2 ও তাই। এটা কিন্তু তাহলে পাওয়ার পাওয়ারের সঙ্গে গুণ হয়, 2 এর পাওয়ার কত 2, তার পাওয়ার হচ্ছে n, পাওয়ার পাওয়ারের সঙ্গে গুণ হয়। কিন্তু এটাকে গুণ না করে এটাকে মিলাই নিতে হবে, কোনো একটা সূত্র আকারে নিয়ে আসতে হবে। এটা প্র্যাকটিস না করলে আবার হবে না কিন্তু। যেমন এখানে 2 পাওয়ার n আছে, তাহলে এই যে 2 পাওয়ার n লিখে তার পাওয়ার যদি অন করি, এটাও যা এটাও কিন্তু তাই, পাওয়ার পাওয়ারের সঙ্গে গুণ হয়। এখানে জাস্ট আমরা অঙ্কটা মেলানোর জন্য গুণ্য গুণকের যেমন স্থান বিনিময় করি, এখানে সেটা করলাম। মানে 2 কে নিয়ে গেলাম n এর জায়গায়, n কে নিয়ে আসলাম 2 এর জায়গায়, নিয়ে আসলে একটা সূত্র হবে। যেমন 2 পাওয়ার n তার উপরে স্কয়ার, এটা 1 আছে, -1 লিখে তার উপর স্কয়ার করতে পারি, কারণ 1 এর পাওয়ার তুমি যাই করো না কেন তার মান 1, 1 গুণ করলে কিন্তু 1ই হয়। তেমন এখানে একটা সূত্র পড়ে গেল স্কয়ার মাইনাস বি স্কয়ারের। আর a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি জানি আমরা, a প্লাস b ইনটু a মাইনাস b। আর a প্লাস b মানে কি, এই 2 পাওয়ার n -1 এটা তো থাকবেই, a স্কয়ার এটা b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b ডিভাইডেড যা আছে তাই 2 পাওয়ার n -1। এই যে এটা কেটে গেল, থাকে কি শুধু 2 পাওয়ার n প্লাস 1। এই অঙ্কটা আসলে হয়তো বলবা কঠিন, কিন্তু আসলে তো কঠিন না। প্রুফ 8 নাম্বার এখন করে দিলে হয়তো আবার গালাবে নি, এই জন্য ভাবলাম 8 নাম্বার করি না। 8 নাম্বার করে দেবো, তোমরা আগে ডিসিশন নাও করে দেবো কিনা। আচ্ছা 8 নাম্বার করে দিচ্ছি আমি। আচ্ছা আমি 8 নাম্বার করে দিচ্ছি, দেখো 9 নাম্বারটাকে তুলে নাও। 8 নাম্বার আমি করে দিচ্ছি, তোমরা 9 নাম্বারটাকে তুলে নাও। এটা কি মিশাবো, এটা 9 নাম্বার ছিল। বলো বুঝছো কি না। এটা জাস্ট আমি এই যে সংখ্যাটা থাকবে তার নিচের সংখ্যাটাকে বা উপরের সংখ্যাটাকে দেখবো কত ক্ষুদ্রতম আকারে আছে, বা কোনো কিছুকে বর্গমূল টর্গমূল করা যায় কিনা বা ছোট করা যায় কিনা সেই আকারে নিয়ে, যতটা ছোট করা যায় সেই আকারে নিয়ে আসবো। যেমন 8 নম্বর অঙ্কটা দেখি পারি কিনা। কেউ গেলাবে না, এই যে বলতে কঠিন অঙ্ক পরীক্ষা আসে কিনা, এত কঠিন অঙ্ক আসবে কিনা। আচ্ছা যাই হোক, 8 নাম্বার দেখো এরকম আছে 8, একটু খেয়াল করো। 3 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 পাওয়ার m তার পাওয়ার হচ্ছে m মাইনাস 1 ভাগ 9 m প্লাস 1 ডিভাইডেড 3 পাওয়ার m মাইনাস 1। এটা একটু খেয়াল করবে, তার পাওয়ার আবার পাওয়ার মানে কিন্তু 2 করে লিখতে হয়, m প্লাস 1। ঠিক আছে, এক লাইন বেশি করব, যেন আমাদের সুবিধা হয়। তাহলে এটা যা আছে তাই রাখলাম উপরেরটা। 3 পাওয়ার m প্লাস 1, 3 পাওয়ার এই যে m, এইটা দুটোর সাথে কিন্তু গুণ অবস্থায় আছে। m মাইনাস 1, m দ্বারা এটাকেও গুণ করবো, m দ্বারা এটাকেও গুণ করবো, তাহলে m আর m গুণ করবো। এই যে m গুণন n, আমরা জানি ভিত্তি একই হলে গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে m আর m গুণ করলে হয় m স্কয়ার, এটা গুণ করে আমরা লিখতে পারি m স্কয়ার মাইনাস এই m আর 1 গুণ করলে হয় m। ঠিক আছে, ভাগ দেখো এটা কিন্তু 3 আছে, এটাকে ভাঙানো যাচ্ছে, এটাকে এর মতো করা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কিন্তু 3 এর উপরে স্কয়ার তার আবার উপরে হচ্ছে m প্লাস 1, মানে 3 এর পাওয়ার 2 লিখলাম, তার 3 থেকে 9 তার পাওয়ার m প্লাস 1, আর এটা 3 পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1 m প্লাস 1 m মাইনাস 1 a স্কয়ার মাইনাস b স্কয়ার বলা যায়। কিন্তু এটা a প্লাস b a মাইনাস b a মাইনাস b a প্লাস b কিসের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b,
তাহলে এখানে সেটাই দেওয়া আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে। তাহলে এটাকে যদি সূত্র আকারে লিখি তাহলে লিখতে পারি 3 এম স্কোয়ার, 1 গুণ করলে 1ই হয়, এই যে 1। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি কি, দুইটা ভিত্তি একই, ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার গুলো বিয়োগ হবে m প্লাস 1 মাইনাস এক লাইন বেশি করলাম এম স্কোয়ার মাইনাস এম। তাহলে তোমাদের ভুল হবে, ভাগ এই যে 3 আছে, তারপর m প্লাস 1 আছে, এই 2 এই দুটাকেই গুণ করব, 2 দ্বারা m কে গুণ করলে হয় 2m প্লাস হচ্ছে 2, আর এটা 3 কি হয় m স্কোয়ার মাইনাস 1। এখন দেখো 3m প্লাস 1 এই মাইনাস দ্বারা এটাকে গুণ করলে হয় মাইনাস এম স্কোয়ার, এই মাইনাস মাইনাস গুণ করলে, কারণ বন্ধনী গুণের কাজ করে, মাইনাসে মাইনাসে প্লাস এম, ভাগ আমি যতটুকু পারতেছি বড় করে দিচ্ছি, তোমরা ছোট করে নিবা, দুইটার ভিত্তি একই, পাওয়ার বিয়োগ হবে। তাহলে 3 প্লাস 2 মাইনাস এম স্কোয়ার, এক লাইন বেশি করি বাবা, এম স্কোয়ার মাইনাস 1, এটা উপরে একটু মিশাইলাম। এটাকে এখানে নিয়ে গেলাম, এই দিকে নিয়ে আসলাম। হ্যাঁ, এটা এখানে দেখো, এখানে একটু ভুল হয়েছে, এম স্কোয়ার, এই যে 3 লিখলাম, এই এম আর এম যোগ করবা না কেটে দিবা, এই যে এম আর এম যোগ করো, দেখো এটা এটা যোগ, কারণ একই জাতীয় চিহ্ন আছে। তাহলে এটা হবে কি 2m প্লাস 1, এখানে মাইনাস এম স্কোয়ার। এই লাইনটা বেশি করতেছি আমি, বেশি করবই, কারণ পরে আবার পেছাল পারবা তোমরা, এটা যা আছে তাই। 2m প্লাস 2 মাইনাস, এটা গুণ করলে মাইনাস এম স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস 1। হ্যাঁ, আমরা জানি ভাগ আকারে থাকলে ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার বিয়োগ হয়। তাহলে আমরা আবার বিয়োগ করব, এই দুইটা ভিত্তি একই, ভাগ আকারে আছে, তাহলে দুইটা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি, এটা যা আছে তাই। এখানে ভাগ তার মানে বিয়োগ হবে, মাইনাস, এটা হচ্ছে 2m 1 যোগ করলে হয় 3 প্লাস 3, আর এটা মাইনাস এম স্কোয়ার। তাহলে এটা 3 প্লাস 1 মাইনাস এম স্কোয়ার মাইনাস 2m প্লাস মাইনাসে মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস এম স্কোয়ার। এটুকু আগে দেখে নাও, এখানে আছে প্লাস 2m, এখানে মাইনাস 2m, এটা এটা কাটা, এখানে আছে এম স্কোয়ার মাইনাস, এখানে আছে প্লাস, কাটা। তাহলে এখানে থাকে কি, এখানে থাকে হলে এই 3, আর এই যে 1 আছে মাইনাস 3 আছে, তাহলে 1 থেকে 3 বাদ দিলে হয় মাইনাস 2, 3 মাইনাস 2, আর 3 মাইনাস 2 মানে হচ্ছে 1 ডিভাইডেড 3 উপরে স্কোয়ার, আর 1 ডিভাইডেড 3 উপরে স্কোয়ার মানে 3 3 কে 9, এটাই অ্যান্সার। বোঝা যাচ্ছে কিনা বা বুঝছো কিনা বলো। বুঝতে পেরেছো? একটু জানাও বাবা, ক্লাসটা শেষ করে দেবো।
বুঝতে পারলে বলো একটু, হ্যাঁ? আল্লাহ হাফেজ।